যে কোনো বড় সিস্টেমের পেছনেই কিন্তু থাকে একটা দারুণ পরিকল্পনা। ঠিক যেমন একটা বড় বিল্ডিং বানানোর আগে তার ব্লুপ্রিন্ট তৈরি করা হয়। আজকের এই পর্বে আমরা ডেটা স্টোরেজ ডিজাইনের সেই জার্নিটাই দেখব, মানে কিভাবে একটা সাধারণ আইডিয়া থেকে একটা শক্তিশালী আর কার্যকর সিস্টেম তৈরি হয়। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক। এই হচ্ছে আমাদের আজকের রোডম্যাপ। আমরা একজন সিস্টেম অ্যানালিস্টের মতো করে একেবারে শুরু থেকে পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে দেখব। সবার আগে যে প্রশ্নটা আসে সেটা হলো, ডেটাগুলো আমরা রাখবটা কোথায়? ব্যাপারটা অনেকটা জানেন, একটা সাধারণ চালাঘর বানাবেন নাকি একটা বিশাল স্কাইস্ক্র্যাপার, সেই সিদ্ধান্ত নেয়ার মতো। তো আমাদের হাতে অপশন আছে দুটো। একদিকে ফাইল, যা কিনা স্রেফ ডেটার একটা লম্বা লিস্ট, আর অন্যদিকে আছে ডেটাবেস, যেখানে সম্পর্কিত সব তথ্যকে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখা হয়। আর এই ছবিটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। বাম দিকের ফাইলটা দেখুন কি পরিমাণ ডেটার অপচয়। একই ডাক্তারের নাম, একই রোগীর তথ্য বারবার লেখা হয়েছে। কিন্তু ডান দিকে দেখুন ডেটাবেস এই সমস্যাটাকে কিভাবে সমাধান করেছে। আলাদা আলাদা টেবিলে তথ্য রেখে সেগুলোকে জুড়ে দিয়েছে। তার মানে বোঝাই যাচ্ছে যে ডেটাবেসই কিন্তু এখানে স্মার্ট চয়েস। কিন্তু এখানেই চলে আসে আরেকটা নতুন প্রশ্ন। এত ধরনের ডেটাবেস থাকতে আমাদের এই প্রজেক্টের জন্য কোনটা ঠিক হবে? ডেটাবেসের দুনিয়ায় আসলে অনেক অপশন আছে, আর প্রতিটারই কিন্তু নিজস্ব কিছু সুপার পাওয়ার আছে। যেমন ধরুন রিলেশনাল মডেল, যা সবচেয়ে বেশি ব্যবহার হয়। আবার অন্যদিকে বিশাল অগোছালো ডেটার জন্য আছে NoSQL এর মতো একদম আধুনিক সব সলিউশন। এই টেবিলটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এখানে বিভিন্ন ডেটাবেজের ভালো মন্দ দিকগুলো পরিষ্কার করে দেওয়া আছে। দেখুন, যখনই কোনো স্ট্রাকচার ডেটা বা লেনদেনের কথা আসে, রিলেশনাল ডেটাবেজের কিন্তু কোনো তুলনাই হয় না। আর ঠিক এই কারণেই আজকের দিনের বেশিরভাগ অ্যাপ্লিকেশনে এটাই ব্যবহার করা হয়। তো আমরা আমাদের যাত্রার জন্য রিলেশনাল ডেটাবেসকেই বেছে নিচ্ছি। এখন এর মূল আইডিয়াটা হলো সম্পর্কিত টেবিল ব্যবহার করা। আর এই টেবিলগুলোকে যুক্ত করতে কাজে লাগে দুটো জিনিস। একটা হলো প্রাইমারি কি, যা টেবিলের প্রত্যেকটা ডেটাকে আলাদাভাবে চেনে, আর আরেকটা হলো ফরেন কি, যা একটা টেবিলকে অন্যটার সাথে জুড়ে দেয়। এভাবেই পুরো ডেটা একটা সুন্দর কাঠামো পায়। বেশ, আমরা তো ডেটাবেসের ধরনটা বেছে নিলাম। এবার চলুন দেখি একটা আইডিয়া থেকে কিভাবে আসল ব্লুপ্রিন্টটা তৈরি করা হয়, মানে একটা বিজনেস আইডিয়াকে কিভাবে একটা ফিজিক্যাল ডিজাইনে নিয়ে আসা যায়। আর এই পুরো কাজটা হয় মূলত 5টা ধাপে। এটাই সেই প্রক্রিয়া যা একটা লজিক্যাল মডেল বা আইডিয়াকে একটা বাস্তব ফিজিক্যাল মডেলে বদলে দেয়, যেটা দেখে ডেটাবেসটা তৈরি করা যাবে। সবকিছুর শুরু কিন্তু এখান থেকেই, একটা কনসেপচুয়াল মডেল দিয়ে। এটাকে বলা যায় একেবারে হাই লেভেল একটা ভিউ। এখানে শুধু মূল আইডিয়াগুলো থাকে, যেমন ফটো আর অ্যালবাম, আর তাদের মধ্যে সম্পর্কটা কি। এর পরের ধাপ হল লজিক্যাল মডেল। এখানে আরেকটু বিস্তারিত তথ্য যোগ করা হয়, যেমন ধরুন আইডিটা যে একটা সংখ্যা বা ইন্টিজার হবে সেটা বলে দেওয়া হলো। আমরা কিন্তু টেকনিক্যাল ডিজাইনের দিকে এগোচ্ছি, কিন্তু ফোকাসটা এখনও বিজনেস লজিকের উপরেই আছে। এবং সবশেষে আমরা পাই ফিজিক্যাল মডেল। এটাই হলো ডেটাবেজের আসল ব্লুপ্রিন্ট। এখানে একদম নির্দিষ্ট করে বলে দেওয়া থাকে কোন ডেটার টাইপ কি হবে, কোনটা প্রাইমারি কি আর কোন ফরেন কি দিয়ে টেবিলগুলো একে অপরের সাথে যুক্ত থাকবে। তো আমাদের ডেটাবেসের ডিজাইন তো রেডি, কিন্তু এটা কি যথেষ্ট এফিশিয়েন্ট? এখানেই আসে আসল চ্যালেঞ্জটা, অপটিমাইজেশন। আর এখানে আমাদের সামনে দুটো লক্ষ্য, যা প্রায় একে অপরের বিরুদ্ধে যায়। একটা হলো স্টোরেজ বাঁচানো, আর অন্যটা হলো ডেটা খুঁজে বের করার গতি বাড়ানো। আচ্ছা, প্রথমে চলুন স্টোরেজ এফিসিয়েন্সি নিয়ে কথা বলি। প্রশ্নটা হলো, আমরা কিভাবে জায়গার অপচয় বন্ধ করতে পারি? শুধু এই ছবিটার দিকে একবার তাকান। দেখুন তো কী পরিমাণ জায়গা নষ্ট হচ্ছে। একই কাস্টমারের নাম বারবার লেখা হয়েছে, আবার অনেকগুলো প্রোডাক্টের ঘর একদম খালি পড়ে আছে। এটা কিন্তু খুবই অদক্ষ একটা ডিজাইন, তাই না? এই সমস্যার যে সমাধান, তার একটা খুব সুন্দর নাম আছে, নরমালাইজেশন। এটা এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে টেবিলগুলোকে এমনভাবে সাজানো হয় যাতে ডেটার পুনরাবৃত্তি কমে যায় আর জায়গা বাঁচে। তো আমরা নরমালাইজেশন করে ডেটাবেসটাকে অবিশ্বাস্যভাবে দক্ষ করে তুলেছি। কিন্তু একটা সমস্যা হয়েছে। এটা করতে গিয়ে আমরা ডেটাগুলোকে অনেকগুলো ছোট ছোট টেবিলে ভাগ করে ফেলেছি, আর এর ফলে ডেটা খুঁজে বের করার গতি কমে যেতে পারে। ব্যাপারটা কি দাঁড়ালো? যখন নিখুঁত দক্ষতা আপনার সিস্টেমকে স্লো করে দেয়, তখন কি করবেন? কারণ এখন কোনো তথ্য পেতে হলে সিস্টেমকে অনেকগুলো টেবিল একসাথে জুড়ে বা জয়েন করতে হচ্ছে, আর এতে কিন্তু সময় লাগছে। এর সমাধানটা একটু অদ্ভুত শোনাতে পারে। সমাধানটার নাম হল ডিনরমালাইজেশন। মানে আমরা এখন ইচ্ছে করে কিছু ডেটার পুনরাবৃত্তি ঘটাবো, শুধু সিস্টেমের গতি বাড়ানোর জন্য।
যেমন ধরুন এই ছবিটাতে অর্ডার টেবিলের মধ্যেই কাস্টমারের নামটা কপি করে রাখা হয়েছে। এর ফলে কি হলো, সিস্টেমকে আর বারবার অন্য টেবিলে গিয়ে নামটা খুঁজতে হচ্ছে না। এই ছোট্ট একটা পরিবর্তনই ডেটা খুঁজে বের করার কাজটা অনেক দ্রুত হয়ে গেল। আর একটা দারুণ কৌশল হলো ইন্ডেক্সিং। ব্যাপারটা ঠিক একটা বইয়ের সূচিপত্রের মতো। ধরুন আপনি শুধু অ্যামেক্স পেমেন্টগুলো খুঁজছেন। এখন ইন্ডেক্সিং করা থাকলে সিস্টেমকে পুরো টেবিলের প্রতিটা লাইন পড়তে হবে না। সে সরাসরি ইন্ডেক্সটা দেখে জেনে যাবে অ্যামেক্স কোথায় কোথায় আছে, আর সাথে সাথে সেখানে চলে যাবে। তার মানে স্পিড বাড়ানোর জন্য আমাদের হাতে একটা টুলকিট আছে। ডিনর্মালাইজেশন, ক্লাস্টারিং, ইন্ডেক্সিং, এই প্রত্যেকটা কৌশলী নির্দিষ্ট ধরনের পারফরম্যান্স সমস্যা সমাধানের জন্য ব্যবহার করা হয়। আর এটাই আমাদের শেষ ভাবনার দিকে নিয়ে আসে। ডেটাবেস ডিজাইনে কিন্তু কোনো একটা বেস্ট সলিউশন বলে কিছু হয় না। পুরোটাই হলো স্টোরেজ বাঁচানো আর স্পিড বাড়ানোর মধ্যে একটা স্মার্ট ট্রেড অফ। এখন প্রশ্ন হলো, আপনার পরের প্রজেক্টের জন্য কোনটা বেশি জরুরি হবে? একদম নিখুঁত দক্ষতা নাকি ঝড়ের গতি?